প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নিল 17 ফেব্রুয়ারি। দায়িত্ব নেয়ার পর থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল দেখছি। সেখানে পুরনো ভারপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হচ্ছে এমন কাউকে দিয়ে, যেটি প্রশ্নের উদ্রেক করেছে মানুষের কাছে। তো সরকার বদল হলে সাধারণত নতুন সরকার তাদের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় রদবদল করে থাকে। এইটি একটি প্রতিষ্ঠিত পদ্ধতি, এতে দোষের কিছু নেই। কিন্তু যখন সেই বদলিগুলো প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন কারণে, তখনই সেটি নিয়ে আলোচনা হয়। যখন দেখা যায় যাকে প্রতিস্থাপন করা হয়েছে, পুরনো কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোনো বিভাগের চেয়ারম্যান, এমডি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরকম পদগুলোতে যখন কাউকে প্রতিস্থাপন করা হয় এবং নতুন করে যাকে আনা হয় তার অপেক্ষাকৃত কম যোগ্যতা, কম অভিজ্ঞতা এবং বিতর্কিত মানুষটি, তখন কিন্তু এই বিষয়টি খুবই আলোচিত হয় এবং হচ্ছে এখন। এবং দেশের মানুষকে অবাক করে দিয়ে বিএনপি সরকার একে একে এরকম অনেকগুলো বিতর্কিত বদলি, পদায়ন এবং প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তো বিশেষভাবে কয়েকটি বিষয়ে চোখে পড়েছে মানুষের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সম্প্রতি যে কাণ্ডটি সরকার করেছে, সেইটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। সব মানুষ এটি নিয়ে কথা বলছে, এমনকি বিএনপির ভেতরেও অনেকে আছেন তারা বিব্রত সরকারের এই সিদ্ধান্তে। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যাকে প্রতিস্থাপন করা হয়েছে, আহসান এইচ মনসুর, তিনি অত্যন্ত কর্মদক্ষ এবং একজন সৎ মানুষ বলে বিবেচিত। তো তাকে সরিয়ে দিয়ে যাকে আনা হলো, আর নিয়ম হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পোস্টটি 4 বছরের জন্য নিয়োগ হয়ে থাকে। তো তার ক্ষেত্রে সেটি প্রযোজ্য হয়নি। বছরখানেক হয়েছে তার দায়িত্বে, বা 1.5 বছর হয়েছে। তো সাধারণত বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা কোনো দেশই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নিয়ে মানুষ টানাটানি করে না, এখানে রাজনীতির বাইরে রাখা হয় বিষয়টি। কিন্তু এখানে রাখা হলো না, সুস্পষ্টভাবে রাজনীতি দেখতে পেলাম আমরা। যাকে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমান, তিনি মূলত একজন ব্যবসায়ী, এবং শুধু ব্যবসায়ী না, ঋণ খেলাপি ব্যবসায়ী, যার সুস্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। এখানে ঋণ খেলাপিদের পক্ষেই তাকে কাজ করতে হবে। তো এমন একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হলো। তো এইভাবে বিতর্ক তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে সম্প্রতি রিপ্লেস করা হলো, তিনিও অনেক অভিজ্ঞতা সম্পন্ন, এবং সোনালী ব্যাংক তার নেতৃত্বে বেশ গতিশীলতা অর্জন করেছিল। গত 2025-এ সোনালী ব্যাংকের প্রফিট হয়েছিল, পরিচালনা প্রফিট 8,000 কোটি টাকার বেশি, এবং মূলধন দাঁড়িয়েছিল 18 লক্ষ কোটি টাকা। সোনালী ব্যাংক হলমার্ক কাণ্ডে অনেকটাই বিপর্যস্ত অবস্থায় ছিল। এই সব কিছু কাটিয়ে উঠেছে যেই চেয়ারম্যানকে রিপ্লেস করা হলো তার আমলে। তো একে একে বিতর্কিত সিদ্ধান্ত এরকম নিয়ে চলেছে। মঙ্গলবার দিন আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, সেটি হলো মেট্রো রেল নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের কারো কারো মনে থাকবে 2013-তে মেট্রো রেল স্থাপনা করবার জন্যে এবং মেট্রো রেল পরিচালনা করবার জন্য একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। সেই কোম্পানিটি হলো ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL। তো সেই কোম্পানি 2013-তে প্রতিষ্ঠিত হয়। তখন আর মেট্রো রেল প্রকল্পটি আমরা জানি জাইকার প্রকল্প, এটি জাপানি ঋণদান সংস্থা, জাইকার অর্থায়নে এই প্রকল্পটি হয়েছে, বা কাজ এখনো চলমান আছে কিছু কিছু জায়গায়। তো জাইকা শুরুতেই শর্ত দিয়েছিল, জাইকার পরামর্শকরা বলেছিলেন সরকারকে, আওয়ামী লীগ সরকারকে, তখন শেখ হাসিনাকে, যে মেট্রো রেল কোম্পানির যিনি এমডি হবেন, বা DMTCL মেট্রো রেল চালাবার জন্য যে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি যিনি এমডি হবেন তার কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং থাকতে হবে কারিগরি দক্ষতা। 20 বছরের অভিজ্ঞতা এবং কারিগরি দক্ষতা। তারা শর্তই দিয়েছিলেন যে এটি ছাড়া এটি চালানো ঠিক হবে না। কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার জাইকার সব কথাই শুনেছে, কিন্তু এমডি অন্য লোককে নিয়েছে। আমলা দিয়ে সেই কাজটি করা হয়েছে, কখনো এডিশনাল সেক্রেটারি, কখনো সেক্রেটারি, এইভাবে চলেছে। পুরো হাসিনা আমলটি কিন্তু এইভাবে চলেছে, আমলা দিয়ে সেই কাজটি করা হয়েছে। টেকনিক্যাল এক্সপার্টিস কারো ছিল না যাদের নিয়োগ দেওয়া হয়েছিল এমডি হিসেবে। তো সেখানে অনেকেরই প্রশ্ন উঠেছে, অনেকের কাছে প্রশ্ন এসেছে যে কেন হলো সেটি। আমরা জানি কেন হয়। আচ্ছা,
নন টেকনিক্যাল লোক দিয়ে টেকনিক্যাল কাজ চালানো হয়, কারণ সেই প্রধানকে দুর্বল করে রাখা হয়। তাকে কাজ করতে তার কথা মতো সরকারের কথা মতো কাজ করতে তিনি বাধ্য হন এবং নানাভাবে সরকারকে সহযোগিতা করেন, খুশি করেন, সেটি আমরা জানি। তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পত্রিকায় বিজ্ঞাপন দিল আন্তর্জাতিকভাবে নিয়োগ করবার জন্য। দেশি বিদেশি মিলিয়ে ৭৬ জন প্রফেশনাল অ্যাপ্লাই করেছিলেন এই ডিএমটিসিএল এর এমডি হবার জন্য, যেহেতু আন্তর্জাতিক বিজ্ঞাপন। ৭৬ জন প্রফেশনালের মধ্য থেকে বুয়েট উপাচার্য, আমাদের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট, সেই বুয়েটের উপাচার্যের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল যাচাই বাছাই করে ৭৬ জনের মধ্য থেকে সবচাইতে যোগ্য খুঁজে বের করেছেন জনাব ফারুক আহমেদকে, এবং ফারুক আহমেদ তখন নিয়োগ পেয়েছিলেন। তো গত ফেব্রুয়ারিতে তার নিয়োগ হয়েছিল। তো গত ফেব্রুয়ারি থেকে 2025 ফেব্রুয়ারি থেকে 2026 ফেব্রুয়ারি, 1 বছর। তো 1 বছরই তার মেয়াদকাল, যদিও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল 3 বছরের জন্য, বাট 1 বছরই তার নিয়োগ শেষ হলো, কারণ সরকার তার নিয়োগ বাতিল করেছে এবং মঙ্গলবার দিন আরেকজনকে দেওয়া হয়েছে, রিপ্লেস করা হয়েছে। তিনি হলেন আনিসুর রহমান, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই ডিএমটিসিএল এর এমডি করা হয়েছে। তো ফারুক আহমেদ সম্পর্কে আমরা একটু জেনে নিই হালকা, প্রিয় দর্শক শ্রোতা, সেটি কাজে আসবে আলোচনা এগিয়ে নিতে। ফারুক আহমেদের রয়েছে মেগা প্রকল্প, যেটিকে বলে বড় অবকাঠামোগত যে নির্মাণ কাজ বা এইসব, এই কাজে 37 বছরের অভিজ্ঞতা। আর এই 37 বছরের মধ্যে 25 বছর মেট্রো রেল সংক্রান্ত অভিজ্ঞতা। আর তিনি মেট্রো রেলের কাজ করেছেন অস্ট্রেলিয়া, হংকং, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ভারতে। এই দেশগুলিতে তিনি মেট্রো রেল নিয়ে কাজ করেছেন টানা 25 বছর। তো সেই যোগ্য লোকটিকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। 1 বছরের মাথায় তার নিয়োগ বাতিল হলো। তো এখন দেখা যাক তিনি নিয়োগ পেয়ে কী করেছিলেন। সরকার কি কোনো কারণে তার উপর বিরক্ত? বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কোনো আন্ডার পারফরমেন্স, তিনি আনফিট, তিনি ইনকম্পিটেন্ট, কাজ ভালো বুঝেন না, তিনি অসৎ, এমন কোনো ব্যাপার ছিল? দেখে নেই তিনি কে ছিলেন এবং কীভাবে কাজ করতেন। তো আওয়ামী লীগ সরকার 2টো মেট্রো রেল লাইন নির্মাণের জন্য আলাদা 2টো প্রকল্প নিয়েছিল, একসঙ্গে 2টো প্রকল্প। আর তখন সেই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 93,799 কোটি টাকা। 93,799 কোটি টাকা। কিন্তু ঠিকাদারের দরপত্র প্রস্তাব অনুযায়ী কাজ দিলে, ঠিকাদারের দরপত্র প্রস্তাব অনুযায়ী কাজ দিলে সেই 93,000 কোটি টাকার নির্মাণ ব্যয় গিয়ে দাঁড়াচ্ছিল 1,84,500 কোটি টাকা। বিশাল একটি গ্যাপ সেখানে। তো দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে মিস্টার ফারুক আহমেদ এই বিষয়টি খতিয়ে দেখেছেন, তদন্ত করেছেন, ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন, জাইকার সঙ্গে মিটিং করেছেন, পরামর্শবিদদের সঙ্গে আলাদা আলাদা সিরিজ মিটিং করেছেন, করে বেশ ভালো অ্যামাউন্টে তিনি নির্মাণ ব্যয় কমিয়ে আনছিলেন। আচ্ছা, এই ছিল তার একটি কাজ। আর আরেকটি কাজ তিনি করেছিলেন, সেটি হলো মেট্রো রেল, যেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটুকু আছে, সেই অংশে তিনি 45টি নির্মাণ ত্রুটি বের করেছিলেন খুঁজে। 45টি নির্মাণ ত্রুটি, একবার ভেবে দেখুন। এবং জাপানি ঠিকাদারকে চাপ দিয়ে তিনি সেই ত্রুটিগুলোর বেশিরভাগই সারিয়ে ফেলেছিলেন। ঠিকাদার বাধ্য হয়েছে ত্রুটিগুলো সারিয়ে দিতে। আচ্ছা, তো এর বাইরেও তিনি আরও যা যা কাজ করেছেন সেটি হলো মেট্রো রেলের মতিঝিল কমলাপুর, আবার সে একই অংশ যেখানে 45টি নির্মাণ ত্রুটি পাওয়া গেছে। মতিঝিল কমলাপুর অংশে, আগেরটি ছিল উত্তরা মতিঝিল, আর মতিঝিল কমলাপুর অংশে রেল লাইন এবং বৈদ্যুতিক সংকেত ব্যবস্থা স্থাপন এবং অন্যান্য কাজের জন্যে যেই প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল, তিনি সেইখানে নেগোশিয়েট করে 169 কোটি টাকা বাঁচিয়েছেন। 169 কোটি টাকা। সরকার তৈরি ছিল ওই টাকাটি তাদেরকে দেওয়ার জন্য, ঠিকাদারকে, কিন্তু তিনি নেগোশিয়েট করে 169 কোটি টাকা এখানে বাঁচিয়েছেন।
ফারুক আহমেদ। আচ্ছা, তো তিনি এইভাবেই কাজ করছিলেন, বাট হঠাৎ করে গত মঙ্গলবার সরকারের মর্জি হলো, যেমনি মর্জি হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরাবার জন্যে, একজন ঋণ খেলাপি এবং আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সম্বন্ধে যার কোনো ধারণা নেই, নিজের কোম্পানি পরিচালনা করা ছাড়া এবং সেই কোম্পানিকে ঋণ খেলাপি বানানো ছাড়া এবং সেই ঋণ পুনঃ শিডিউল করা ছাড়া রিশিডিউল করা হয়েছে 100 কোটি টাকার মতো। তো এইসব অভিজ্ঞতা তার আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, বাট বাকি অভিজ্ঞতা তার আছে বলে আমরা জানি না, যেটি মনসুর সাহেবের ছিল, আহসান এইচ মনসুরের। তো হঠাৎ কেন মনে হলো এই সরকারের যে ফারুক আহমেদকে সরিয়ে দিতে হবে এমন যোগ্য একজন ব্যক্তিকে? আচ্ছা, তো এই বিষয়ে কথা বলেছেন বুয়েটের প্রফেসর, পুরকৌশল বিভাগের প্রফেসর অধ্যাপক শামসুল হক, এবং তিনি বড় অবকাঠামো বিশেষজ্ঞ। বুয়েটের অধ্যাপক শামসুল হক আলোচিত ব্যক্তি, প্রায়শই সরকারের বা কোনো পর্যায়ে যখন বড় ধরনের নির্মাণ ত্রুটি বা টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় তার বক্তব্য নেওয়া হয়, তিনি কথা বলেন বিশেষজ্ঞ হিসেবে। তো প্রফেসর শামসুল হক বলেছেন যে সম্প্রতি ফারুক আহমেদ ঠিকাদারদের কাছ থেকে মানহীন পণ্য গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। সরবরাহকৃত মানহীন পণ্য তাদেরকে ফেরত নিতে এবং ভালো পণ্য ফেরত দিতে বাধ্য করেছেন এবং ত্রুটি চিহ্নিত করে সারাবার জন্য চাপ দিয়ে সেটিও করিয়ে নিয়েছেন। তো প্রফেসর শামসুল হক বলেছেন তাতে করে ঠিকাদার সহ এই বিভিন্ন মহল তার উপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন, ফারুক আহমেদের উপর, আর ক্ষুব্ধ হওয়ার কারণে ফারুক আহমেদ তাদের জন্য ব্লেসিং না, কার্স। তাই ফারুক আহমেদকে সরিয়ে দেবার ষড়যন্ত্র হয়ে থাকতে পারে বলে তিনি বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি সুস্পষ্ট। আমরা সাদা চোখে যা দেখতে পাই, এই পর্যন্ত বিশ্লেষণে যা বুঝতে পেরেছি, এমন একজন সার্থক এমডিকে সরিয়ে দেওয়া, যিনি কোটি কোটি টাকা সাশ্রয় করেছেন, যোগ্যতায় আকাশ ছোঁয়া, ৭৬ জন দেশি বিদেশি টেকনিক্যাল নো হাউ এবং এক্সপার্টিজ আছে, এমন ৭৬ জনের মধ্যে যিনি প্রথম হন যাকে নিয়োগ দেওয়া হয়, প্রাউডলি বাংলাদেশ সরকার যাকে নিয়োগ দেয়, সেই মানুষটিকে সরিয়ে দেওয়ার পেছনে আমাদেরও বুঝতে বাকি নেই কোন জিনিস কাজ করেছে, কোন ফ্যাক্টরগুলো ক্রিয়াশীল ছিল। তো প্রিয় তারেক রহমানের, আমাদের প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক নিয়ে নাটক আমরা দেখেছি, সোনালী ব্যাংকের চেয়ারম্যান রিপ্লেসমেন্ট নিয়ে নাটক আমরা দেখেছি, সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানকেও সরানো হয়েছে, অন্য সব জায়গায় হাত দেওয়া হয়েছে। কোনো জায়গায় যদি বিষয়টি প্রবলেমেটিক হয়, কোনো বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, তাদের যদি দক্ষতার ঘাটতি থাকে, তাদের নিয়োগ যদি বিতর্কিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার সরকারের অধিকার আছে সেটি করবার। কিন্তু যেভাবে পাইকারি বদলি আপনারা শুরু করেছেন, জনমনে প্রশ্নের উদ্রেক করছে সেগুলো। মানুষ এখন আর আগের মতো বোকা নেই। আপনার সরকার কিন্তু সেই পথেই হাঁটছে যেই পথে হাসিনা হেঁটেছিল, এবং সেইটি ভালো পথ না, বিপজ্জনক। হাসিনার সেটি বুঝতে 15 বছর লেগেছিল। আমার ধারণা আপনাকে এখনই বুঝতে শুরু করতে হবে, দেরি করা যাবে না। লক্ষণ ভালো দেখছি না। তার এই নিয়োগের রিপ্লেসমেন্টের জবাব বাংলাদেশের মানুষের চাই। কেন এমন একজন প্রুভেন সততা, দক্ষতা, যোগ্যতায় এমন একজন মানুষকে কেন রিপ্লেস করতে হলো? রাজনীতি এখানে কেন আসতে হলো? দেশের স্বার্থ এখানে কোথায় প্রাধান্য পেয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের চাই। ধন্যবাদ সবাইকে।